আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা পড়ব হচ্ছে বাক্য প্রকরণ। তো বাক্য প্রকরণের প্রথম পর্বের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই যে বিষয়টা আলোচনায় আসবে সেটা হচ্ছে সার্থক বাক্যের গুণাগুণ নিয়ে। তো মানুষের যেরকম গুণ থাকে, এই বাক্যেরও কিন্তু কি থাকে, গুণাগুণ থাকে। সার্থক বাক্যের গুণাগুণ কয়টা? 3টা। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে সার্থক বাক্যের যে গুণাগুণগুলো মানে প্রকারগুলো, বেসিক্যালি প্রকরণ যেটা বলা হচ্ছে আমাদের প্রকার নেই, আমরা অনেক রকম প্রকার নিয়ে আলোচনা করবো আসলে। তো প্রথমেই হচ্ছে গুণাগুণের প্রকার নিয়ে আলোচনা করব। তো আকাঙ্ক্ষাটা কি জিনিস? আকাঙ্ক্ষা তো আমার মানে হচ্ছে ইচ্ছা বা চাহিদা। কিসের ইচ্ছা চাহিদা, এটা হচ্ছে কথা। তো এই যে প্রথম গুণটা যে বললো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কিসের আকাঙ্ক্ষা, কিসের চাহিদা, এটা একটা প্রশ্ন। তো চলুন এটার উত্তরটা দেই। আকাঙ্ক্ষা চাহিদাটা হচ্ছে এরকম, আমি বললাম যে বাবা আজকে বাড়িতে গিয়ে, আমি থেমে গেলাম, বাবা আজকে বাড়িতে গিয়ে কি এই অর্থটা কি সম্পূর্ণ হয়েছে? না। তো আপনার নিশ্চয়ই একটা প্রশ্ন থাকবে যে বাবা বাড়িতে গিয়ে কি করছে। তো এই যে বাবা বাড়িতে গিয়ে তারপর কিছু একটা হবে, তো ওই কিছু একটা যতক্ষণ না বলছেন ততক্ষণ কিন্তু এই বাক্যটা অর্থ ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এটাকে কমপ্লিট করার জন্য কি করতে হবে? বাবা বাড়িতে গিয়ে খাবার খেলেন বা নামাজ পড়লেন বা কথা বললেন, যে কোনো কিছু বাবা বাড়িতে যে কোনো কিছু করতে পারেন। তো সেটা আপনাকে তো বলতে তো হবে। যদি আপনি এরকম বাক্য অসম্পূর্ণ রেখে দেন তাহলে কিন্তু এই বাক্যের কি হারাবে? অর্থের যে পরিপূর্ণতা সেটা হারাবে। তাহলে একজন শ্রোতা হিসেবে বক্তার বক্তব্যের যে অর্থ, বক্তার যে বক্তব্য, যে সেই বক্তব্যের যে অর্থ বোঝার চাহিদা বা ইচ্ছা, সেটাকে মূলত বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। একজন শ্রোতা হিসেবে বক্তার বক্তব্যের যে অর্থ, সে অর্থ পরিপূর্ণভাবে বোঝার যে চাহিদা বা ইচ্ছা, সেটাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। তাহলে কিসের আকাঙ্ক্ষা? অর্থ বোঝার আকাঙ্ক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। আকাঙ্ক্ষাটা গেল। এবার আসক্তি। আসক্তির মানে কি? আসক্তির একটা মানে আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলি, এরকম আসক্তি বলি। আসক্তি মানে কয়ত, আসক্তি মানে হচ্ছে নেশা। হ্যাঁ, তো এখন এখানে বলা হচ্ছে আসক্তি, এটা লিখে রাখেন। আসক্তি মানে হচ্ছে সাজানো, সাজানো বা বিন্যাস করা। কি সাজানো? ধরুন কোন একটা বাক্য বললাম, বাক্যটার মধ্যে পুরোপুরি কমপ্লিট একটা বাক্য। আমি বললাম যে আমি ভাত খাই, আমি তো বলি খাই ভাত আমি, হলো? এখন আপনি যদি উল্টো পাল্টা করে যদি এরকম বসানো শুরু করে দেন তাহলে সেটা হলো না। এই জন্য আসক্তির ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা সাজিয়ে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন যোগ্যতায় যাওয়া যাক। এখন যোগ্যতা কি জিনিস, এটা কি ধরনের যোগ্যতা? কারণ আমরা যোগ্যতা বলতে আমরা আসলে যেটা বুঝি আর কি, নর্মালি যোগ্যতা বলতে আমাদেরকে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমাদের ক্যারিয়ার। ঠিক আছে, আমাদের ক্যারিয়ারে কে কতখানি কি বিষয় আসে, এগুলো হচ্ছে আমরা খুব বেশি যোগ্যতার মধ্যে পড়ে আর কি। ও কি পারে, ওর ব্যাকগ্রাউন্ড কি, এটা কি সেই যোগ্যতা? সেই যোগ্যতা না। আর একটা যোগ্যতা আছে, ওটা আবার ইংলিশ যোগ্যতা। মানে কিরকম? স্ট্যাটাস। আমরা কি করি? বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিই, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি করি? স্ট্যাটাস দেই। তো ওইটাও তো একটা যোগ্যতা। স্ট্যাটাস যেটা বলা হচ্ছে ওইটা কি? না, সেটাও না। আসলে যোগ্যতা মানে হচ্ছে বাক্যের অর্থের যে অন্তর্গত যে মিলগুলা, সেগুলা। ধরুন আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে, এই উদাহরণটা আমার খুব পছন্দের একটা উদাহরণ, যেটা দিলে খুব ভালো করে বোঝা যায়। সেটা হচ্ছে, আমি বললাম আকাশ দিয়ে উড়ে গেল এক ঝাঁক পাখি। খেয়াল করে দেখুন, আকাশ দিয়ে তো এক ঝাঁক পাখি উড়ে যাবে, এটা তো ঠিকই আছে। কিন্তু আমি এখন বলি যে আকাশ দিয়ে উড়ে গেল এক ঝাঁক হাতি। দেখুন তো বিষয়টা কি, বাস্তবে কিটা হয়? বাস্তবিক অর্থে তাকালে এটা কখনো কি হবে? নিশ্চয়ই না। আকাশ যে উড়ে গেল এক ঝাঁক হাতি, এখানে কি হয়েছে? এখানে ওই যে বাক্যের যে অন্তর্গত ভাবার্থের যে মিল, সে নাই। এই জন্যই এটা হচ্ছে যোগ্যতার অভাব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যোগ্যতা সংক্রান্ত আরো অনেকগুলো সমস্যা রয়েছে। তো আমরা এখানে অনেক কিছু লিখে রেখেছি। এই সমস্যাগুলো যদি কখনো হয়, যদি ধরেন রীতিসিদ্ধ বলি, দুর্বোধ্যতা বলি, উপমার ভুল প্রয়োগ বলি, বাহুল্য দোষ বলি, বাগধারা শব্দের পরিবর্তন বলি, অথবা গুরুচণ্ডালী বলি, এই সবগুলোই কিন্তু মূলত যোগ্যতার সমস্যা ধরা হয়। অর্থাৎ
এই যে শুধুমাত্র আমি একটু একটা কথা বললাম যে বাক্যের ভাবগত অন্তর্গত মিল, এগুলা বাদ দিয়েও কিন্তু এই ধরনের সমস্যাগুলোকেও যোগ্যতার সমস্যা বলা হয়। এই জন্য খুব ভালো করে মাথায় রাখবেন। আমরা শুধুমাত্র এই একটা পরেই যোগ্যতাকে বোঝার চেষ্টা করি, কিন্তু মাথায় রাখতে হবে যোগ্যতার কিন্তু আরো কয়েকটা দিক আছে। মানে এই বিষয়গুলোও কিন্তু বাক্যের একটা যোগ্যতাকে, যোগ্য বাক্য মানে বাক্যটা সব দিক থেকে যোগ্য এটা প্রমাণ করে। যেরকম ভাবের অন্তর্গত মিল সেটা যেরকম রয়েছে, পাশাপাশি এই বিষয়গুলো কিন্তু কোন একটা বাক্যের যোগ্যতাকে নির্ণয় করে। চলুন আমরা এখন বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথম বলা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ মানে কি? রীতিসিদ্ধ মানে যেটা অভিধানে যে অর্থটা থাকে সেটা। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি বললাম বাধিত। তো বাধিত এটা যদি আপনি যদি অর্থ বলেন, বাধিত মানে কি বলেন তো? এটা কিন্তু আমরা অনেকবার ইউজ করেছি। আমরা যখন অ্যাপ্লিকেশন লিখতাম তখন কিন্তু এই শব্দটা কিন্তু আমরা বহুবার ইউজ করেছি। আপনি বাধিত থাকবেন। বাধিত শব্দটা যদি শাব্দিক অর্থ বলি অনুগৃহীত বা কৃতজ্ঞ। এবার তো বুঝতে পারছেন এটার অর্থ কি? কৃতজ্ঞ, বাধিত। এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থ। কিন্তু আপনি এই বাধিত শব্দটাকে একটু ভাঙেন তো। আমি বললাম বাধ যোগ ইত। যখন যদি বাধ যোগ ইত বলবেন না, তখন এটার অর্থ কি হতে জানেন? বাধাপ্রাপ্ত। কিন্তু যদি বাধিত বলেন তাহলে কৃতজ্ঞ, আর বাধ যোগ ইত বাধাপ্রাপ্ত। তাহলে রীতিসিদ্ধ অর্থ একটা, আর ওই যে বাধ যোগ ইত, ইত এখানে কি হিসেবে রয়েছে? প্রত্যয় হিসেবে রয়েছে। তাহলে প্রত্যয়জাত অর্থ যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার কি হচ্ছে? একটা অর্থ দাঁড়াচ্ছে। আর রীতিসিদ্ধ অর্থ যেটা মানে আবিধানিক অর্থ যেটা, সেটা কিন্তু আর একটা দাঁড়াচ্ছে। তার মানে রীতিসিদ্ধ অর্থের সাথে কিন্তু প্রত্যয়জাত যে অর্থ এটা কিন্তু আলাদা অমিল থাকবে, কখনো একরকম হয় না। তাহলে এই জন্য এই ব্যাপারগুলো, এই অর্থগুলো বুঝে কিন্তু আপনাকে বাক্য তৈরি করতে হবে। যদি উল্টোপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু ব্যাপারটা ঝামেলা হয়ে যাবে। এটা একটা গেল। দুর্বোধ্যতা মানে এই দুর্বোধ্যতা যদি সহজে বুঝতে চান তাহলে আমি বলে দেবো যে একটা কথা মাথায় রাখবেন, হচ্ছে অপ্রচলিত। কথাটা কিরকম? ধরুন আমি বললাম তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ মানে কি? দেখুন, প্রপঞ্চ এমন একটা শব্দ নর্মালি এটা ব্যবহারই পাওয়া যায় না। প্রপঞ্চ মানে হচ্ছে ছল চাতুরি, চালাকি। তো তুমি চালাকি করে সেটা বললেই তো হয়। এটার জন্য প্রপঞ্চ এত কঠিন শব্দ, রবীন্দ্রনাথের মতো ওই আগেকার যুগের এত কঠিন শব্দ ব্যবহার করার দরকারটা কি? কিন্তু অনেকে কিন্তু করে গিয়েছেন। এটা হচ্ছে ওই বাক্যের একটা দুর্বোধ্যতা, যোগ্যতা সংক্রান্ত সমস্যা। এটা তো একটা ব্যাকরণিক ভুল ধরা আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। হ্যাঁ, কোন একটা বাক্যকে উপমা দিয়ে কথা বলা এটা কিন্তু খুব ভালো, কিন্তু এই উপমার যদি ভুল প্রয়োগ হয়, একটা উপমা দিয়ে কোনো কথা বলা, ধরেন কোন একটা উপমা দিয়ে বললাম, যেমন আমি বললাম মেয়েটা দেখতে কেমন? চাঁদের মতো। এটা উপমা দিয়ে বললেন, আপনি বলেননি মেয়েটা খুব সুন্দর। চাঁদ যেহেতু সুন্দর, তাহলে উপমা আপনি কি দিলেন? মেয়েটা দেখতে চাঁদের মতো, একটা উপমা দিয়ে দিলেন। কিন্তু যদি এই উপমা একটু ভুল করেন তাহলে কি হবে? ধরেন আমি একটা উদাহরণ বললাম যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উদিত হলো, না আশার বীজ সঞ্চার হলো। মানে আপনি মনে মনে আপনার হৃদয় মন্দিরে একটা আশা দেখতে পাচ্ছেন, হয়তো কোনো একটা সম্ভাবনা আছে। এখানে একটু খেয়াল করে দেখেন তো। ঠিক আছে, আপনার উপমা ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রবলেমটা কোন জায়গায় একটু খেয়াল করে দেখেন। বলা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আচ্ছা, বীজ উক্ত কোথায় হয়? মন্দিরে হয় না ক্ষেত্রে হয়, মানে ভূমিতে হয়। তাহলে আপনার কি বলতে হবে? আমার হৃদয় মন্দিরে না, হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। কথা বোঝা গেল? কেন? ক্ষেত্র শব্দটা মানে কি? জমি, জায়গা। বীজ উক্তটা হয় হচ্ছে ক্ষেত্রে, কোন একটা জমিতে। এই জন্য উপমা যখন দিবেন তখন উপমার অর্থটাও কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এমন একটা উপমা দিলেন যার অর্থটা ঠিক থাকলো না, তাহলে তো সেই ক্ষেত্রে উপমাটা কি হবে? ভুল হবে। তার সাথে বুঝতে পেরেছি উপমার ভুল প্রয়োগটা কি জিনিস, বুঝা গিয়েছে? আচ্ছা, বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? মানে অকারণে একটা দোষ করা। আমি বললাম সকল শিক্ষকগণ, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা বাহুল্য দোষ না। আমি বললাম সকল শিক্ষকগণ, হয় সকল শিক্ষক বলি আর নাহলে শিক্ষকগণ বলি। দুই বহুবচন এক জায়গায় একটা বাহুল্য দোষ না? এই ধরনের একই দিনে দুইবার রিপিট করলে কিন্তু এই ধরনের কি হয়? বাহুল্য দোষ হয়। হয় সকল শিক্ষক, এটা তো বহুবচন হইল। আবার বলছি সকল শিক্ষকগণ, এটা তো আবার হচ্ছে বহুবচন হয়ে গেল। এই ধরনের ভুলকে কি বলা হচ্ছে? বাহুল্য দোষ। যেখানে একটা বলতে হবে, তাহলে আমাদের এই দোষ থেকে আমরা কি হবো? মুক্তি পাবো।
আশা করি এই বাহুল্য দোষটা বুঝতে পেরেছেন। এই বাহুল্য দোষটাও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু যোগ্যতার সমস্যা হয়। আচ্ছা, এবার চলে যাচ্ছে বাগধারা শব্দের পরিবর্তন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাগধারা শব্দের পরিবর্তনটা কি ভালো করে বুঝেন। বাগধারা শব্দের পরিবর্তনটা হচ্ছে, ধরুন আমি বললাম অরণ্যের রোদন, আর আপনি না এটা কি করতে গেলেন, এটা তো একটা বিশেষ অর্থ রয়েছে, আপনি এখন যে কাজটা করতে পারেন এটা শাব্দিক অর্থ করে ফেলবেন। এখন আমি বললাম যে অরণ্যের রোদন, অরণ্যের রোদন, অরণ্য মানে তো বন, আর রোদন মানে হচ্ছে কান্না করা। অরণ্যের রোদন মানে কি, বনে কান্না করা। কিন্তু বুঝে রাখেন অরণ্যের রোদন মানে কিন্তু বনে কান্না করা না। এখানে আপনার বিশেষ অর্থটা বুঝতে হবে। আপনি যদি কান্নাটা অরণ্যে যে করেন, কান্না কি, যেগুলো একটা কান্না, ধরেন একটা বাচ্চা কান্না করতেছে, তার কোনো একটা কিছু লাগবে, ঠিক আছে, ও বাচ্চাটা আইসক্রিম খাবে। তো বাচ্চারা যখন আইসক্রিম খায় তখন সে বাজারের মধ্যে যে কি করে, সে বাজারে যে ওর বাবা মার সামনে কান্নাকাটি করে, কারণ ওর একটা আবেদন যে আমাকে আইসক্রিম কিনে দাও। এই যে কান্না করা, এটা একটা আবেদন। এই আবেদন যদি বাজারের মধ্যে থেকে করে তাহলে ঠিক আছে, তার একটা ফল আছে। কিন্তু ওই আবেদনটা ওই বাচ্চা যদি বনের মধ্যে থেকে করে, তাহলে ওর আবেদন কেউ শুনবে? তাহলে কি হবে, এটা নিষ্ফল আবেদন হবে। তাই বনে কান্না করা এটা নিষ্ফল আবেদন। বনের কান্না আপনার কেউ শুনবে না, এই আবেদন কেউ শুনবে না, এই ডাক কেউ শুনবে না, ওটা হচ্ছে নিষ্ফল আবেদন। এই জন্য বনে ক্রন্দন এটাকে বেসিক্যালি অরণ্যের রোদন, মানে অরণ্যের রোদনকে বনে ক্রন্দন বলা যাবে না, কি বলতে হবে, নিষ্ফল আবেদন। আমি যদি আরেকটা উদাহরণ বলি, আমি বললাম অর্ধচন্দ্র, এটা তো খুব বিখ্যাত একটা বাগধারা। এখন অর্ধচন্দ্র মানে কি, অর্ধচন্দ্র মানে হচ্ছে অর্ধেক চাঁদ। এখন অর্ধচন্দ্র মানে অর্ধেক চাঁদ তুমি লিখে আসলে হইতো, আরে না, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। নর্মালি অর্ধচন্দ্র মানে হচ্ছে, দেখেন আপনি যদি হাত দিয়ে অর্ধচন্দ্র দেখা তাহলে কিরকম হয় বলেন তো, এরকম হয়। যেহেতু এরকম হয়, এটা হচ্ছে অর্ধচন্দ্র। এই জন্য যখন আমরা গলা ধাক্কা দিই তখন এরকম বের করে দিই, এটা হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রতে কি করলাম, গলা ধাক্কা বের করে দিলাম, এই জন্য এটার অর্থ হচ্ছে অর্ধচন্দ্র বা গলা ধাক্কা। কিন্তু আপনি অর্ধচন্দ্রের মানে কিন্তু অর্ধেক চাঁদ বলতে পারবেন না, এটা বলা যাবে না, ঠিক আছে। আশা করি বাগধারা শব্দের পরিবর্তনটা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে গুরুচণ্ডালী। গুরুচণ্ডালী এটা হচ্ছে সাধু সাধিকার মিশ্রণ, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয়। যেমন আমি যদি বলি শবদাহ, দাহ শব্দটার মানে কি, দাহ শব্দ হচ্ছে পোড়া। আপনি যদি বলেন শবদাহ তাহলে এটা ঠিক আছে, এক জাতীয় রয়েছে শবদাহ, পুরোটাই হচ্ছে কি সাধুতে। আমি যদি শব পোড়া, শব হচ্ছে সাধু আর হচ্ছে পোড়া হচ্ছে কি চলিত হবে। আমি বললাম গরুর গাড়ি, চলিত এটা। আমি যদি বলি গরুর শকট, সাধু সাধিকার মিশ্রণ হয়ে গেল না, কথা বুঝতে পেরেছি কিনা। তো এই হচ্ছে বিষয়গুলো। মরা পোড়া, আর মরা পোড়া বলতেন মরা দাহ, বুঝছেন, সাধু সাধিকার মিশ্রণ হয়ে গেল। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হয়। এই ধরনের সমস্যা যখন হবে তখন কিন্তু সেটা যোগ্যতার সমস্যাই হবে। তো মনে রাখতে হবে এই রীতিসিদ্ধ অর্থবাচকতা বা দুর্বোধ্যতা বা উপমার ভুল প্রয়োগ বা বাহুল্য দোষ বা বাগধারা শব্দের পরিবর্তন বা গুরুচণ্ডালী, এই বিষয়গুলো যদি ভুল হয় একটু দয়া করে মাথায় রাখবেন, এগুলো কিন্তু যোগ্যতা সংক্রান্ত সমস্যা। শুধুমাত্র ভাবের অন্তর্গত অমিল, মানে অর্থের অমিল, এটাই কিন্তু শুধুমাত্র যোগ্যতা না, এই সমস্যাগুলো কিন্তু যোগ্যতা সংক্রান্ত সমস্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা তো হলো গুণাগুণ নিয়ে। এবার চলেন একটা বাক্যের অংশ নিয়ে কথা বলি। অংশ নিয়ে যখন বাক্যের মধ্যে কথা বলবো তখন যে বিষয়টা প্রথমে বলতে হবে সেটা হচ্ছে বাক্যের অংশ কয়টা। আমরা সবাই কিন্তু জানি, এটা ইংলিশে কিন্তু আমরা পড়েছি। বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। এটাকে ইংলিশে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। এটা আমরা কি বলি, উদ্দেশ্য বিধেয়। কারণ উদ্দেশ্য বিধেয় তো খুব সহজ জিনিস, আমরা বুঝি। সাবজেক্ট বাদ দিয়ে যা থাকবে সবই তো উদ্দেশ্য। আমি বললাম বই পড়ে, বা সাবজেক্ট বাদ দিয়ে ওই পাশে যা থাকবে, সাবজেক্ট বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে বিধেয়, দুঃখিত বিধেয় হবে। আর আমি বললাম রহিম, আমি যেটা বললাম সেটা হচ্ছে রহিম পড়ে। দেখুন এটা হচ্ছে রহিম যে পড়ে, রহিম হচ্ছে কি উদ্দেশ্য, আর এই যে পড়ে এটা হচ্ছে কি বিধেয়। এখন এই বিধেয় এবং উদ্দেশ্য, এটা হচ্ছে প্রথমত বুঝতে হবে, উদ্দেশ্য যদি একটাই থাকে, একটি, অথবা বিধেয় যদি একটি থাকে, এই ক্ষেত্রে সেই উদ্দেশ্যের নাম হয় হচ্ছে সরল উদ্দেশ্য। অথবা যদি একটি বিধেয় থাকে তখন তাকে বলা হয় কি
সরল বিধেয়। কিন্তু কথা হচ্ছে যে যদি উদ্দেশ্যের সাথে একটু অতিরিক্ত থাকে তখন সেটা অতিরিক্ত যখন যেটা থাকে মানে বাড়তি যে অংশটা থাকে সে অংশকে বলা হয় সম্প্রসারিত। বাড়তি মানে সম্প্রসারণ করা হয়েছে, সম্প্রসারিত উদ্দেশ্য। তো এরকম উদ্দেশ্যের সম্প্রসারণ যেখানে হবে সেটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। আর যেখানে বিধেয়ের সম্প্রসারণ হবে তখন তাকে কি বলা হবে? বিধেয় সম্প্রসারিত বা বিধেয়ের সম্প্রসারণ। তো আমরা এখন ওই সরল উদ্দেশ্য বিধেয় তো বুঝতে পেরেছি, আমরা এখন কি করবো? ওই সম্প্রসারিত উদ্দেশ্য মানে দ্বিতীয় প্রকার। যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যে উদ্দেশ্য কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে সরল উদ্দেশ্য মানে একটা থাকবে, আর যদি তার থেকে বাড়তি থাকে মানে ওই মেইন যে উদ্দেশ্য তার সাথে অতিরিক্ত কোনো কিছু যুক্ত হয় তখন সেটা কিন্তু সরল থাকবে না। সেটা কিরকম আমি কিরকমটা ভালো করে দেখাই, একটু উদাহরণ দিয়ে বোঝালে আপনার খুব ভালো করে বুঝতে পারবেন। আমি একটা মুছে ফেলি। হ্যাঁ, যেমন আমি বললাম যে কুখ্যাত দস্যু দল। আমি যারা বললাম সে হচ্ছে কুখ্যাত দস্যু দল। দস্যু দল। এখন একটু ভালো করে দেখতে হবে যে কুখ্যাত দস্যু দল যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই কুখ্যাত দস্যু দলটা মূলত হচ্ছে আমরা উদ্দেশ্য রাখি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কুখ্যাত দলটা দিয়ে দস্যু দল এটা কিন্তু আমি উদ্দেশ্য রাখি, তাহলে আমি এখানে বাদ বাকিটা কি করবো? সে হচ্ছে ধরা পড়েছে। ধরা পড়েছে। এখন দেখুন এই যে ধরা পড়েছে এই অংশটা হচ্ছে বিধেয়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা নিয়ে। আপনি দেখেন আমি যদি বলতাম কুখ্যাত ধরা পড়েছে তাহলে এর কি হইতো না, কিন্তু আপনাকে বলতে হবে কি দস্যু দল কি পড়েছে? ধরা পড়েছে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, যেটাকে ছাড়া আপনি কিন্তু একদমই পারবেন না। কিন্তু বলা হচ্ছে যে এই যে অতিরিক্ত অংশটা এই অংশকে বলা হচ্ছে উদ্দেশ্যের, বা আমি এটাকে সহজ করে যদি বলি সম্প্রসারণ। সম্প্রসারণ কিসের সম্প্রসারণ? উদ্দেশ্যের সম্প্রসারণ। তাহলে এটা সাথে যখন থাকবে, আমি বললাম যে রহিম বাড়ি যাবে। আমি যখন রহিম বাড়ি যাবে তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি রহিমের বাবা বাড়ি যাবে তাহলে এই যে রহিমের বাবা তাহলে বাড়ি যাচ্ছে কে? বাবা। তাহলে রহিমটা এখানে হচ্ছে অতিরিক্ত থাকবে। এই কথাটা আমি না বললেও কিন্তু পারতাম। আমি বললাম ডাক্তার আসছেন, এই যে গুণী ডাক্তার আসছেন, তো গুণী কথা আমরা প্রশংসা। তাহলে এই উদ্দেশ্য সম্পর্কে যখন এক্সট্রা কোনো কিছু বলা হয়, তো আশা করি আপনি বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি বললাম যে ধরুন আর একটা উদাহরণ যদি দেই, যেমন ঘোড়া চলে। আমি যেটা বলছি এটা হচ্ছে ঘোড়া চলে। এখন ঘোড়া যদি চলে এটা ঠিক আছে, ঘোড়াটা কি উদ্দেশ্য, এটা ঠিক আছে একটাই সরল উদ্দেশ্য। কিন্তু আমি বললাম ঘোড়া মূলত দ্রুত চলে। এই যে দ্রুত চলে কথাটা যখন বললাম, নর্মালি যদি ঘোড়া চলে কথাটা বলতাম তাহলে কোনো প্রবলেম হতো না, একটাই বিধেয় থাকতো। কিন্তু এই কথার সাথে আবার কি করলো? আরেকটা যুক্ত করলো। নিশ্চয়ই ঘোড়া দ্রুত চলছে, এই দ্রুত কথাটা কি এক্সট্রা অতিরিক্ত, তাই এটাকে বলা হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ। তাহলে বিধেয়ের সাথে যদি অতিরিক্ত কোনো কিছু যুক্ত হয় বিধেয় সম্প্রসারণ, আর যদি এই উদ্দেশ্যের সাথে যদি কোনো কিছু যুক্ত হয় অতিরিক্ত তখন সেটাকে বলা হয় কি উদ্দেশ্যের সম্প্রসারণ। এই জন্য শুধু সরলটা কি আর সম্প্রসারণটা কি আপনাদেরকে খুব ভালো করে বোঝাতে পেরেছি। আমার পরবর্তী ভিডিওতে গঠন অনুযায়ী যে বাক্যের প্রকারভেদ সেটা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনার সাথে থাকবো। আজকে পর্যন্তই।